সরকারি শামসুর রহমান কলেজের একাদশ শ্রেণীর জেনারেল এবং ডিএম শাখার ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে আবার আমি হাজির হয়েছি আমার আজকের অনলাইন ক্লাস নিয়ে। ইতিপূর্বে গত ক্লাসে আমি তোমাদের উদ্দেশ্যে ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে যে মৌলিক পার্থক্য সেটা নিয়ে আলোচনা করেছি, যাতে করে তোমরা পরীক্ষায় সহজেই উদ্দীপক থেকে ধরতে পারো কোনটা ভোক্তা বাজার এবং কোনটা শিল্প বাজার। সে বিষয়টি আমরা গত ক্লাসে ক্লিয়ার করেছি। আজকে আবার নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে ভোক্তা বাজারের বিভক্তিকরণের ভিত্তি। ভোক্তা বাজার যে আমরা ভাগ করব, সেই ভাগ করার ক্ষেত্রে কি কি ভিত্তি, কি কি ক্রাইটেরিয়া ভিত্তি করে আমাদের ভোক্তা বাজারকে ভাগ করা উচিত। প্রথমে আসো, এটা বোঝার আগে আমাদের ফার্স্টে বুঝতে হবে বাজার বিভক্তিকরণটা। বাজার বিভক্তিকরণ হচ্ছে যে ডিভাইডিং দ্য মার্কেট ইনটু স্মল গ্রুপ অফ বায়ার উইথ ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স। দ্যাট মিন্স বাজারকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, ব্যবসায়ীদের সুবিধার্থে, ব্যবসায় সুবিধার্থে এবং ভোক্তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিবেচনা করে নিয়ে ব্যবসায়ের পরিচালনার সুবিধার্থে, পণ্যকে ক্রেতাদের কাছে বেশি আকৃষ্ট করানোর সুবিধার্থে এবং সার্বিক চিন্তা করে বাজারকে ভাগ করার প্রক্রিয়াটাই হচ্ছে বাজার বিভক্তিকরণ। আর এই বাজার বিভক্তিকরণ করতে গিয়ে দুটা বিষয় নিয়েই কাজ করতে হয়। একটা হচ্ছে ভোক্তা বাজার ভাগ করা বা বিভক্তিকরণের বিষয় আছে, আর একটা হচ্ছে শিল্প বাজার, সেই বাজার বিভক্তিকরণের বিষয় আছে। শিল্প বাজার বিভক্তিকরণের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের কি কি বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে, ভিত্তিটা কি। ভোক্তা বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে আমাদের চারটি বিষয় মাথায় রাখতে হবে। এই চারটি বিষয় হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যাগত ভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ আর আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। এই চারটা পয়েন্টের আলোকে আমাদেরকে ভোক্তা বাজারকে ভাগ করতে হবে। তাহলে একজন বিপণনকারী তার ব্যবসায়ে সফলতার মুখ দেখবে। এখন আমরা প্রথমে আলোচনা করি ভৌগোলিক বিভক্তিকরণ। যদি বিপণনকারী ভৌগোলিক বিষয়টাকে প্রাধান্য দিয়ে বিভক্তিকরণ করে, সেক্ষেত্রে তার যেসব বিষয়কে চিন্তা করে বিভক্তিকরণ করা উচিত, অর্থাৎ এটি কি শুধু আমার দেশের মধ্যে ব্যবসা পরিচালনা করছে কিনা, তাহলে বিভক্তিকরণ একরকম হবে। যদি সারা ওয়ার্ল্ডে ব্যবসা করি তাহলে বিভক্তিকরণের পলিসি আরেক রকম হবে। যদি শুধু শহর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য হয় তাহলে বিভক্তিকরণের একটা অ্যাঙ্গেল হবে। আর কিছু কিছু এলাকা আছে বেশি জনসংখ্যা বা ঘনত্ব বেশি, বা বিভাগীয় শহরগুলো আছে যেখানে ঘনত্ব বেশি, সেই সব এলাকা ঘনত্ব অর্থাৎ জনসংখ্যার বেশি যে এলাকায়, সেই এলাকার জন্য এক ধরনের পরিচয় হবে ইত্যাদি বিষয় মাথা নিয়ে আমাদের ভৌগোলিক বিভক্তিকরণ করা উচিত। তাহলেই ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব হবে। কারণ বিশ্ববাজারে যদি আমার পণ্য মার্কেটে যায়, তাহলে সেক্ষেত্রে আমার পলিসি মেকিং করার ক্ষেত্রে, পণ্যের প্রাইস নির্ধারণ করার ক্ষেত্রে, কোয়ালিটি ইস্যু করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে। বিশেষ করে কোন দেশে যাচ্ছে পণ্য, সে দেশের কালচার কি, সে দেশের রাষ্ট্রের আইন কানুন ইত্যাদি মাথায় নিয়ে তারপরে ওই দেশের মানুষের কোন ধরনের, কোন শ্রেণীর, কোন বয়সের মানুষকে টার্গেট করে পণ্যটা আমি দেশে পাঠাচ্ছি, সেই বিষয়গুলি মাথায় নিয়ে বৈশ্বিক বাজারকরণ বা বৈশ্বিক বিভক্তিকরণ করতে হবে। আর যদি দেশের উন্নত হয় তাহলে আমার দেশের মানুষের কালচার, সংস্কৃতি, দেশের মানুষের চাহিদা বিবেচনা করে আমার বাজারকে ভাগ করতে হবে। আর যদি এটি শহর কেন্দ্রিক হয় তাহলে শহরের মানুষের ঘনত্ব কেমন, তাদের পেশা, আয় ইত্যাদি বিবেচনা করতে হবে। বিশেষ করে যে শহরে জনসংখ্যা বেশি সেই সব শহরগুলিকে টার্গেট করা উচিত। কারণ যেখানে ঘনত্ব বেশি সেখানে কাস্টমার বেশি, এবং সেই এলাকাকে টার্গেট করতে পারলে বেশি প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সুতরাং এটা মাথায় নিতে হবে। এরপরে নাম্বার 2 হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। ভোক্তা বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে এটি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে প্রায়ই উদ্দীপকে প্রশ্ন আসে এবং এমসিকিউ প্রশ্ন আসে এই জনসংখ্যাগত বিভক্তিকরণের এই পয়েন্টগুলি থেকে, এখান থেকে প্রশ্ন হয়। সুতরাং এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়গুলি মাথায় নিতে হবে, বোঝা যাচ্ছে জনসংখ্যা মানে জনগণকে নিয়ে এবং চিন্তা ভাবনা করা হচ্ছে। জনগণের যেসব ক্রাইটেরিয়া এখানে আসবে সেগুলো হচ্ছে তাদের বয়স, লিঙ্গ, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, পরিবারের আয়। যেমন আমরা যে প্রোডাক্টটা তৈরি করবো সেটা কোন শ্রেণীর, কোন বয়সের মানুষের জন্য, এটা কি বৃদ্ধদের জন্য, নাকি মধ্যমেজের মানুষের জন্য, নাকি এটা শুধু বেবিদের জন্য, শিশুদের জন্য, না কিশোরদের জন্য,
ইত্যাদি বিষয় চিন্তা করে আমাকে কাজ করতে হবে। এরপরে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা কোন পেশার মানুষের জন্য, এটা কি কৃষক শ্রেণীর মানুষের জন্য মানে বেশি উপযোগী, নাকি শিক্ষকদের জন্য, নাকি ছাত্র সমাজের জন্য, নাকি এটা ব্যবসায়ীদের জন্য, নাকি এটা অন্য কোনো পেশার লোকের জন্য, এটা চিন্তা করে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করতে হবে। এরপর হচ্ছে আয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো এলাকায় প্রোডাক্ট বা বাজার বিমুক্তকরণ করার ক্ষেত্রে আয়টা দেখতে হবে। কাস্টমারের আয় অনুযায়ী কারো আয় অনেক বেশি, আবার কারো আয় মধ্যম শ্রেণীর মানুষ আয় আছে, নিম্ন আয়ের মানুষ আছে। তাহলে এই যে উচ্চ আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, এদেরকে ভাগ করে এইভাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য টার্গেট করতে হবে এবং উচ্চ আয়ের মানুষের জন্য এক ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে, মধ্যম আয়ের মানুষের জন্য এক ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে, নিম্ন আয়ের মানুষের জন্য আরেক ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে। তাহলে কি হবে, আমার সকল ধরনের শ্রেণীর কাস্টমারকে টার্গেট করা সম্ভব হবে, সকলের কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে, সকলের চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং আলটিমেটলি ব্যবসা উত্তরোত্তর উন্নতি করতে সক্ষম হবে। এরপরে পরবর্তী বিষয় হচ্ছে শিক্ষা আছে, এখানে বর্ণ, ধর্ম। ধর্মটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মানে দেখা যায় একটি দেশের মধ্যে বিভিন্ন ধর্মের, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি বিভিন্ন ধর্মের লোক বাস করে এবং এক একটা ধর্মের বিষয়ে গুরুত্ব বেশি, আবার কিছু কিছু বিষয়ে রেস্ট্রিকশন আছে। যেমন মুসলিম উদ্যাসিত এলাকার মধ্যে কেউ যদি মদ, অ্যালকোহল জাতীয় প্রোডাক্টগুলো বা এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো হারাম মুসলমানদের মানে ধর্মে, সেই প্রোডাক্টগুলো ব্যবসা করতে চায়, সেখানে কিন্তু বাধাগ্রস্ত হবে এবং সেই ব্যবসা করে লাভবান হওয়ার সম্ভাবনা খুব কম। আর অন্যদিকে আবার কিছু প্রোডাক্ট আছে যেমন হিন্দুরা পছন্দ করে না, যেমন গরুর মাংস। এখন হিন্দু অধ্যুষিত একটি এলাকায় যদি কেউ গরুর মাংস নিয়ে ব্যবসা করতে চায়, তাহলে কিন্তু সেই ব্যবসা করে সেখানে সে সাকসেস হতে পারবে না। এই বিষয়গুলি মাথায় নিতে হবে। অর্থাৎ যেই ধর্মের মানুষ যেটা পছন্দ করে সেই অধ্যুষিত এলাকায় সেই ধরনের প্রোডাক্ট ব্যবসা করার জন্য মনোনিবেশ করতে হবে, এটা মাথায় নিতে হবে। এরপর হচ্ছে যে আমাদের দেশের মানে পরিবারের আয়তনগুলি কেমন, পরিবার কি ছোট পরিবারের মানে মানুষ বেশি, নাকি বড় পরিবারের মানুষ বেশি, না যৌথ পরিবারের মানুষ বেশি, এটা মাথায় নিয়ে প্রোডাক্ট তৈরি করতে হবে এবং বাজারকে সেগমেন্ট ভাগ করতে হবে। এরপরে পরবর্তী তৃতীয় পয়েন্ট হচ্ছে মনস্তাত্ত্বিক বিমুক্তকরণ। বোঝা যাচ্ছে যে মনের উপর যে মানে মানুষের মনের বিষয়টাকে প্রাধান্য দিয়ে, মনের যেই অন্তর্নিহিত বিষয় আছে সেই বিষয়কে প্রাধান্য দিয়ে তাকে আবার সেগমেন্ট করা, ভাগ করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখন বর্তমান প্রতিযোগিতার যুগে কাস্টমারের মনকে যদি করতে না পারে, বিপণনকারী যদি কাস্টমারের মনে সব কর্নারে আঘাত করতে না পারে, সব কর্নারে যদি স্থান করে দিতে না পারে, তাহলে কিন্তু ব্যবসায় দীর্ঘমেয়াদী লং লাস্টিং রিলেশনশিপ বিল্ড আপ হবে না এবং ব্যবসায় টিকে থাকা যাবে না। সুতরাং এই কারণে মনস্তাত্ত্বিক বিমুক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে সামাজিক শ্রেণী, জীবন দাস, ব্যক্তিত্ব, মূল্যবোধ। সামাজিক শ্রেণী, সামাজিক সোশ্যাল স্ট্যাটাস। একজন মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল স্ট্যাটাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকে আছে সামাজিকভাবে তার অবস্থানটা ভালো, এই ধরনের লোকের কিন্তু চাইলেই কিন্তু সে তার মানে যে কোনো ধরনের প্রোডাক্ট সে কিনতে পারবে না। তার মানের বা তার নিজের স্ট্যাটাস ধরে রাখার জন্য তাকে একটা মিনিমাম কোয়ালিটি মেনটেন করে তাকে প্রোডাক্ট কিনতে হবে। এটা সে সবসময় করে থাকে। সুতরাং তার জন্য সেজন্য প্রোডাক্ট নিয়ে আসতে হবে। আবার যার সামাজিকভাবে তার অবস্থান আবার ওইভাবে অতটাই না, সে কিন্তু চিন্তা করে কোনো প্রোডাক্ট ক্রয় করার ক্ষেত্রে ওইভাবে চিন্তা ভাবনা করে না যে আমার ওই প্রোডাক্ট নিয়ে সমস্যা হতে পারে, প্রোডাক্ট আমার ইউজ করা ঠিক হবে না, এটা চিন্তা সে করে না। সুতরাং তার ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট নিয়ে যাওয়া সম্ভব বা একটু লো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে গেলেও বিক্রি করা সম্ভব। কিন্তু সামাজিকভাবে যারা মর্যাদাপূর্ণ স্থানে অবস্থান করে তাদের কাছে কিন্তু জেনারেল প্রোডাক্ট নিয়ে গেলে সে কিনবেও না, আর কিনলেও সে যদি কিনেও সেটা কিনে কিন্তু সে সামাজিকভাবে তার অবস্থান ধরে রাখা সম্ভব হবে না তার পক্ষে। সুতরাং এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় মাথায় নিতে হবে। এরপর হচ্ছে লাইফস্টাইল, জীবন ধারণ। মানুষের এক একটা দেশের বা এক একটা রিজনের এক একটা ইভেন্ট, কোনো অঞ্চলের মানুষের লাইফস্টাইল ভিন্ন। এক একটা অঞ্চলের মানুষের এক একটা ধাঁচে বড় হয়, এক এক জিনিসের পণ্য তারা ইউজ করা অভ্যস্ত, ব্যবহার করা অভ্যস্ত, খেয়ে অভ্যস্ত। যেমন উপজাতি অধ্যুষিত এলাকা যেগুলো আছে তারা এক ধরনের ড্রেস পরে অভ্যস্ত, যেগুলো আমাদের বাঙালি অধ্যুষিত এলাকায় করা হয় না। সুতরাং উপজাতি অধ্যুষিত এলাকায় ওই ধরনের ড্রেসগুলি কিন্তু বেশি চলবে। আবার আমাদের বাঙালি অধ্যুষিত এলাকায় উপজাতিদের ড্রেস কিন্তু চলবে না। সুতরাং এই বিষয়গুলো মাথায় নিয়ে লাইফ স্টাইল কেমন, জীবনের ধাঁচ কেমন, কোন স্টাইলে মানুষ চলাচল করে সেই বিষয়গুলো মাথায় নিতে হবে।
এরপর হচ্ছে ব্যক্তিত্ব এবং মূল্যবোধ, মানুষের পার্সোনালিটি। মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের এক এক ধরনের ব্যক্তিত্বের অধিকারী হয়, এবং যে যে ধরনের ব্যক্তিত্বের অধিকারী সেই ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়ে সে কিন্তু তার যে কোনো ধরনের প্রোডাক্ট করার ক্ষেত্রে সেই বিষয়টা সে মাথায় রাখে। রুচি, তার ব্যক্তিত্বের চাওয়া পাওয়া, এগুলো কিন্তু ভ্যারি করে, মানে ম্যান টু ম্যান। সুতরাং কোন ব্যক্তির রুচি কেমন, মানে তার প্রত্যাশা কেমন, এগুলো টার্গেট করতে হবে, এবং সেটা টার্গেট করে বিপণনকারীকে সেই অনুযায়ী তার প্রোডাক্ট কাস্টমারকে চুজ করতে হবে এবং কাস্টমারকে ভাগ করতে হবে। সর্বশেষ 4 নম্বর আছে আচরণ ভিত্তিক বিমুক্তকরণ। এটাও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষের আচরণ প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজকে যে আচরণ করতেছে মানুষ, আজকে যেটা নিয়ে হ্যাপি, আগামীতে সে সেটা নিয়ে হ্যাপি হবে না। সে নতুন করে আরো নতুন কিছু চাবে, নতুন কিছু প্রত্যাশা করবে। সেই নতুন প্রত্যাশা পূরণ করার জন্য আবার বিপণনকারীকে নতুন স্টেপ নিতে হবে। সুতরাং মানুষের আচরণগুলো সর্বদা পড়তে হবে একজন বিপণনকারীকে, তাহলেই তার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। সুতরাং আচরণ ভিত্তিক যে বিমুক্তকরণ, এটাকে মাথায় নিতে হবে, এবং এইটা মাথায় নিয়েও ভোক্তা বাজারকে ভাগ করতে হবে। এখানে যেসব বিষয় আসবে, যেমন উপলক্ষ, মনোভাব, প্রত্যাশিত সুবিধা, ব্যবহার হার, ব্যবহারকারীর মর্যাদা। এখানে উপলক্ষটা অনেক গুরুত্বপূর্ণ। উপলক্ষ, মনোভাব, বিশেষ করে আচরণের ক্ষেত্রে উপলক্ষটা অনেক গুরুত্বপূর্ণ প্রভাব করে। যেমন ঈদের সময় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের, মুসলমানদের টেন্ডেন্সি থাকে ছোট বড় সবাই পায়, মানে বিশেষ করে পুরুষরা পায় পাঞ্জাবি পরা, বাচ্চা হলে বাচ্চাদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস করা, মেয়েদের জন্য শাড়ি বা শাড়ির ব্যবস্থা করা, শাড়ি কেনা, এটা সবাই করে থাকে বাঙালিরা। হাতে যদি টাকা না থাকে ওই সময় যেভাবে হোক ম্যানেজ করে দুই ঈদে কিন্তু আমরা মুসলমানরা ড্রেস কেনার একটা ব্যাপার থাকে উপলক্ষে, বা বিভিন্ন মেলার সময় মেলা উপলক্ষে কিন্তু মানুষ কিছু না কিছু ক্রয় করে। মেলায় গেলে ক্রয় টেন্ডেন্সিটা বেড়ে যায়, মানুষের আগ্রহ বেড়ে যায় কোনো কিছু ক্রয় করার। এই যে উপলক্ষ বিষয়গুলো নিয়ে এই যে বিষয়গুলো কত দুর্বল উপলক্ষে, ওই সময় ওই বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে। যেমন ঈদের সময় বেশি বেশি পাঞ্জাবি তৈরি করার চেষ্টা করতে হবে ঈদের আগে, যাতে, কারণ ওই সময় পাঞ্জাবি চাহিদা বেড়ে যায় দুই ঈদে। সুতরাং এটা মাথায় রাখতে যারা পাঞ্জাবি ব্যবসায়ী, তারা এই দুই ঈদকে টার্গেট করে তারা আগাবে, এটা উপলক্ষ, ওই উপলক্ষে কাজ করবে। আবার যারা শাড়ি বা থ্রি পিস ইত্যাদি বিশেষ করে মানে এগুলোর চাহিদাটা যখন দুই ঈদে কাজ করে। আবার হিন্দুদের যেমন বিভিন্ন বড় ধরনের বিভিন্ন পূজা আছে, বিশেষ করে যখন দুর্গা পূজা, এই সময় কিন্তু হিন্দুরা প্রত্যেকটা পরিবারের সকল মেম্বারের জন্য তারা ড্রেস কিনবেই, সবার জন্য। সুতরাং এই সময় কিন্তু ড্রেস চাহিদা বেড়ে যায়। ওই সময় যারা বিভিন্ন ড্রেসের যারা উৎপাদনকারী বা ব্যবসায়ী বিপণনকারী, তারা কিন্তু ওই সময় অতিরিক্ত উৎপাদনের চেষ্টা করে, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে, যাতে কাস্টমারদের ওই সময় উপলক্ষকে ফুলফিল করতে পারে। এই আচারটাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে মনোভাব। একটা কাস্টমার কোন মনোভাবের অধিকারী, তার মন মানসিকতা কোন দিকে, মেন্টালিটি কোন দিকে, সে বিষয়গুলো মনে রাখতে হবে। কাস্টমারের মনোভাব বুঝে সেই অনুযায়ী বাজার করতে হবে। তারপর হচ্ছে প্রত্যাশিত সুবিধা। কাস্টমার কিন্তু কি সুবিধা চায়, তার আচরণ দ্বারা কিন্তু সেটা প্রকাশ করে দেবে, এবং সেটাকে প্রাধান্য দিয়ে সেই বাজারকে বিমুক্তকরণ করতে হবে। এরপর হচ্ছে ব্যবহারের হার। কোনো কাস্টমার আছে সে প্রতিনিয়ত বারবার ইউজ করে বা প্রোডাক্টটা মানে ব্যবহার করে বা ভোগ করে। আবার কোনো কাস্টমার আছে একটা প্রোডাক্ট সে বছরে 1 বার 2 বার করে। এই জন্য যে কাস্টমাররা বারবার ব্যবহারের রেটটা বেশি, সেই ধরনের কাস্টমারদের টার্গেট করে সেভাবে বাজারটা ভাগ করতে হবে। যেমন দেখা যায় যে যারা মোবাইল কোম্পানি, এরা গ্রামীণ ফোন বাঙালি, এরা কিন্তু সব যারা এদের মানে কনজিউমার বা কাস্টমার আছে, তাদের মধ্যে বিশেষ করে নেটের ক্ষেত্রে দেখে যে কোন কাস্টমার বেশি নেট মানে তারা মাসিকভাবে ইউজ করে। যেসব কাস্টমাররা বেশি নেট ইউজ করে তাদের জন্য কিন্তু মানে ভ্যারাইটি অপশন বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে বিপণনকারীরা। কেন নিয়ে আসে? কারণ তারা জানে এদের চাহিদা বেশি, তারা বারবার ইউজ করে, এজন্য তাদেরকে মানে বিভিন্ন ধরনের অফার দিয়ে তাদেরকে আরও বেশি আকর্ষণ করার চেষ্টা করা হয়। এইগুলো হচ্ছে আচরণভিত্তিক বিমুক্তকরণ। এই হচ্ছে ওভারঅল আমাদের ভোক্তা বাজার বিমুক্তকরণের বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ভোক্তা বাজারকে 4টি ওয়েতে বিমুক্তকরণ করা যায়। সেগুলো হচ্ছে ভৌগোলিক, জনসংখ্যা, তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক আর আচরণগত ভিত্তিক। এই 4 ওয়েতে ভাগ করা যায়। এই 4টা ওয়েতে যদি একজন বিপণনকারী সঠিক পরিকল্পনা নিয়ে ভাগ করতে পারে, তাহলে বেশি সংখ্যক কাস্টমারকে টার্গেট করা যাবে, কাস্টমারের সাথে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করা যাবে, এবং আলটিমেটলি কাস্টমার সন্তুষ্ট হবে, ব্যবসায়ীও লাভবান হবে, এবং ব্যবসার অত্যন্ত সমৃদ্ধি নিশ্চিত হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি তোমরা আজকের টপিক বুঝতে পেরেছো। সকলেই ভালো থেকো। খুদা হাফেজ।